এদিকে মমতা ব্যানার্জিকে জুতার মালা পরিয়ে পেটালো জনগণ। পশ্চিমবঙ্গে বিজেপি তাণ্ডব শুরু। তবে কি শেখ হাসিনার নেতৃত্বেই হলো মমতার পতন? मेरे को लात मारा, सीसीटीवी ऑफ कर दिया, हमारा एक एजेंट को घुसने नहीं दिया, हमको भी 5 मिनट के लिए घुसा था। मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। ভবানীপুরে পরাজয়ের মুখে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রলাপ। পরাজয়, একেবারে ভয়ঙ্কর পরাজয় অবশ্যম্ভাবী দেখে বিলাপের স্তর পেরিয়ে প্রলাপে পৌঁছে গেছেন মমতা। পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক ভূমিকম্প ঘটে গেল। যে মমতার দুর্গ কেউ ভাঙতে পারেনি, সেই দুর্গ আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন, কিসের জোরে নরেন্দ্র মোদী বিজেপি আজ বাংলার মসনদে? পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতার পতন, বিজেপির উত্থানের নেপথ্যে কি শেখ হাসিনা কার? যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময়ও মমতা ব্যানার্জি ভীষণ উৎসাহিত ছিলেন শেখ হাসিনার পতন ঘটবে সেই সম্ভাবনায়, কিন্তু শেখ হাসিনার রাজনীতির পতন বাংলাদেশে এমন ভারত বিরোধিতার জন্ম দিল সীমান্তের ওপারে যে এ দফায় এপারে আর বাঙালি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে মমতা ব্যানার্জি বিজেপি থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারলেন। পশ্চিমবঙ্গের রাজনীতির অজেয় দুর্গ অবশেষে তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। দীর্ঘ 15 বছরের একক আধিপত্য চূর্ণ করে দিদি এবার সত্যি হেরে গেলেন। আর এই অভাবনীয় পতনের পর ক্ষমতার মসনদে বিজয়ীর বেশে কে বসেছেন জানেন? এক সময়ের নিজেরই ছায়াসঙ্গী, ক্ষমতার লোভে রং বদলানো চরম সুবিধাবাদী ও দল বদলু নেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, যে মানুষটি একসময় মমতার আশীর্বাদে রাজনীতির সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলেন, যার নিজের কোনো রাজনৈতিক আদর্শ নেই, আজ সেই বিশ্বাসঘাতক নেতার কাছেই মমতাকে মাথা নত করতে হলো। কিভাবে এই অসাধ্য সাধন হলো? দিদির সাজানো বাগান কি শুধুই শুভেন্দুর ডিগবাজিতেই শুকিয়ে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও 5টি ভয়ঙ্কর কারণ, যা তৃণমূলের ভিত একেবারে সমূলে উপড়ে ফেলে মমতার পরাজয় নিশ্চিত করেছে? আজ আমরা মমতার এই পতন এবং শুভেন্দুর জয়ের পেছনের পুরো সমীকরণটির ব্যবচ্ছেদ করব। 80-র দশকে কাঁথির প্রভাত কুমার কলেজের ছাত্র সংসদের হাত ধরে রাজনীতির হাতেখড়ি হয়েছিল শুভেন্দু অধিকারীর। রাজনৈতিক পরিবারের ছেলে শুভেন্দু 1995 সালে কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হয়ে যাত্রা শুরু করলেও তার ভাগ্যে বড় কিছু লেখা ছিল অন্য জায়গায়। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন, সুযোগ সন্ধানে শুভেন্দু দ্রুতই বুঝতে পেরেছিলেন কোথায় গেলে আঁখের গোছানো যাবে। তখন থেকেই মমতার ছায়াসঙ্গী হয়ে ওঠেন তিনি। 2006 সালে প্রথমবারের মতো বিধায়ক হন, কিন্তু তার রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট আসে 2007 সালে ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলনে। বাম সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের সেই বিদ্রোহে মমতার প্রধান সেনাপতি সেজেছিলেন এই শুভেন্দু। আর সেই সুযোগ কাজে লাগিয়েই তৃণমূলের ভেতরে নিজের প্রভাব আকাশচুম্বী করে তোলেন। যুব তৃণমূলের সভাপতি থেকে শুরু করে দাপুটে সাংসদ, এমনকি 2016 সালে পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান তিনি। অনেকেই তখন ভেবেছিলেন ক্ষমতার লোভে অন্ধ শুভেন্দুই হয়তো তৃণমূলের ভবিষ্যৎ কাণ্ডারি। কিন্তু ফাটল ধরল 2019 সালের পর, যখন তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান শুরু হলো, তখন শুভেন্দুর বিশাল ইগোতে জোরদার আঘাত লাগলো। মেদিনীপুর থেকে মালদহ, জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ, যে নেতা একাই সব সামলাতেন বলে অহংকার করতেন, তিনি দলে নিজের গুরুত্ব কমতে দেখিয়ে চরম হতাশ হয়ে পড়েন। ক্ষমতার মসনদ হাতছাড়া হওয়ার ভয়ে তিনি এক নিমিষে নিজের রাজনৈতিক আদর্শ বিসর্জন দিলেন। 2020 সালের ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। 2021 সালে নিজের চেনা মাঠ নন্দীগ্রামে খোদ মমতাকেই হারিয়ে তার দম্ভ যেন আরও বেড়ে গেল। আর আজ সেই দম্ভ নিয়েই তিনি মমতাকে হারিয়ে বাংলার সিংহাসন দখল করলেন। তৃণমূলে থাকতে যে শুভেন্দু নিজেকে সেকুলার বা ধর্মনিরপেক্ষ দাবি করতেন, বিজেপিতে গিয়ে সেই একই মানুষ পুরোপুরি ভুল পাল্টে ফেললেন। ক্ষমতার লোভে তিনি পরিণত হলেন চরম হিন্দুত্ববাদী রাজনীতির এক কট্টর চেহারায়। তার বক্তৃতা শুনলে এখন মনে হয় যেন পাড়ার কোনো আড্ডার আসর। তিনি এখন আর কোনো সংগঠক নন, স্রেফ মেরুকরণের রাজনীতি করে টিকে থাকা একজন সুবিধাবাদী দল বদলু নেতা। পশ্চিমবঙ্গে নির্বাচনের শোচনীয় ভরাডুবির পরেও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পদত্যাগ করবেন না। এ এক নতুন নাটক।
কিন্তু নাটক হলেও এর শেষ পরিণতিটা আসলে কি? এভাবে গো ধরে তিনি কি বসে থাকতে পারবেন, নাকি নতুন কোনো সংকটের সৃষ্টি হতে যাচ্ছে? ভারতের সংবিধান কি বলে? কেউ কেউ আবার এটিকে বাংলাদেশের সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের সঙ্গে আসলে তুলনা করাটা ঠিক কিনা সেই প্রশ্ন আসছে সে প্রসঙ্গে। সোমবার দুপুরে মোটামুটি স্পষ্ট হয়ে যাওয়া হয়েছিল যে ভোটের ফলাফল কি হতে যাচ্ছে, এবং তখনই মানুষের মধ্যে, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কখন লোকভবনে যাবেন, কখন মুখ্যমন্ত্রীত্বের পদ থেকে তিনি ইস্তফা দিবেন। কারণ সেটাই তো রীতি বা এতদিন হয়ে আসছে। মানুষের মাথায় সহজে ঢুকছে না যে তিনি পদত্যাগ না করে আসলে কতক্ষণ টিকে থাকতে পারবেন। মমতার আগে ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা অন্তত তেমনটাই করে এসেছেন যে নিজে থেকেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র তুলে দিয়েছেন। কিন্তু মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় নাটকীয় ঘোষণাটি দিলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন যে তিনি ইস্তফা দিবেন না, কারণ তিনি হারেননি, তাই লোকভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না। মমতা বলছেন, কেন আমি পদত্যাগ করব? আমি তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে, ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? এখন সত্যিই কি তিনি পদত্যাগ করবেন না? মমতা যদি আনুষ্ঠানিকভাবে নিজের থেকে পদত্যাগ না করেন, ইস্তফাপত্র না দেন, তাহলে ভারতের সংবিধানের নিয়মাবলী কি বলছে? এমন পরিস্থিতির কথা নির্দিষ্ট করে ভারতের সংবিধানে আসলে উল্লেখ নেই, যেটি ভারতের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী ভোটে পরাস্ত হয়েও রাজ্যপালের কাছে ইস্তফা দেবেন না, এমন পরিস্থিতি উদ্ভব কখনো হবে, এই বিষয়টি যারা সংবিধান প্রণেতা তাদের মাথাতেই আসেনি যে এমন কোনো অনাকাঙ্ক্ষিত কি এতে কারোর ধারণা থেকে আসেনি যে কেউ এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করতে পারে ভবিষ্যতে। ভারতের সংবিধান বিশেষজ্ঞরা বেশ কিছু ধারণার কথা বলছেন যা অতীতে কোনো না কোনো রাজ্যে ঘটেছে, কিন্তু ব্যতিক্রম কোথায় কি ঘটেছে তারা সব তন্ন করে খোঁজার চেষ্টা করছেন। কিন্তু ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন না নিজ থেকে, এমন নজির তারা পুরো ভারতবর্ষের কোথাও খুঁজে পাননি। তাহলে এখন কি হবে? মমতা যে শেষ পর্যন্ত ইস্তফা দিবেন না, তিনি যে ঘোষণা দিয়েছেন, তা না দিলে ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নতুন এক নজির সৃষ্টি হবে। এমনটি আর কোথাও কখনো হয়নি কোনো রাজ্যে। বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আমরা জানি যে 7 মে বৃহস্পতিবার। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্তই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন তিনি, কিন্তু 7 তারিখ পেরোলেই মুখ্যমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। ইস্তফা না দিলেও তার নামের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদটি জুড়ে যাবে। এদিকে শোনা যাচ্ছে বিজেপির বিধায়করা শপথ নেবেন বা মন্ত্রী পরিষদ গঠন হবে আগামী 9 তারিখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে। এখন ভোটে হারলে রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়াটা আসলে কোনো নিয়মের মধ্যেও পড়ে না, এটি আসলে একটি প্রথা। এর আগের মুখ্যমন্ত্রীরা যে কোনো রাজ্যে তারা নিজ থেকে পদত্যাগপত্র দিয়েছেন, ইস্তফা দিয়েছেন। এতে সাংবিধানিক কোনো সংকট সৃষ্টি হবে না। ভারতের সংবিধান বিশেষজ্ঞরা মোটামুটি এই কথাই বলছেন যে এটি রেওয়াজ, কেবলমাত্র না দেওয়াতে কিছু আসবে না। এখন যেহেতু আবার 9 তারিখে বিজেপির সংসদ সদস্যরা বা বিধায়করা তারা শপথ নেবেন, মন্ত্রী পরিষদ গঠন হবে, এর মাঝের 2 দিন কি হবে? মাঝের 2 দিন হয়তো